আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইরান যুদ্ধের 1 মাস পার হয়ে গেছে। মানে 1 মাসেরও বেশি সময় ধরে ইরানে আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং এরই মধ্যে সারা দুনিয়া এই যুদ্ধের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি কেবল ইরানেই হচ্ছে না, আশেপাশের দেশগুলোতে হচ্ছে, এবং এশিয়ার দেশগুলোতে বেশি হচ্ছে। আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের এখানে জ্বালানি তেলের জন্য পাম্পগুলোর সামনে বিশাল লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই লাইন কিন্তু এশিয়ার অনেক দেশেই হচ্ছে। যুক্তরাষ্ট্রেও তেলের দাম অনেক বেড়ে গেছে। মানে আরামে কেউ নেই। কিন্তু এখন যুদ্ধের ফল কি হবে? আমরা একদম শুরু থেকেই বলছিলাম এটা একটা অসম যুদ্ধ। অসম যুদ্ধ এই কারণে যে অস্ত্রশস্ত্রর দিক দিয়ে ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র যে কোনো একটা দেশের তুলনাতেও ইরানের অস্ত্রশস্ত্র কম, এবং এই দুটো দেশেরই পারমাণবিক অস্ত্র আছে। ইরানের পারমাণবিক অস্ত্র আছে বলে এখনও কেউ বলেনি, ইরান নিজেও বলেনি, বাট ইরানের পারমাণবিক সরঞ্জাম আছে। কাজে এই যুদ্ধে ইরানের জয়ের সম্ভাবনা কম, এটা যেমন ঠিক, তেমনি আরেকটা বিষয় হলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানকে হয়তো ধ্বংস করতে পারবে, ইরানের ক্ষতি করতে পারবে, কিন্তু ইরানকে জয় করতে পারবে এরকম সম্ভাবনাও কিন্তু যারা নাকি প্রকৃত রাষ্ট্রনায়ক যারা আছেন, রাষ্ট্রনীতি নিয়ে যারা কাজ করেন, সমরবিদ যারা আছেন, তারা কিন্তু সবাই বলেছেন যে ইরানকে জয় করা আসলে প্রায় অসম্ভব। জয় বলতে এটাই বোঝায় যে আপনি উপরে থেকে আকাশ থেকে এসে বোমা ফেললেন, 2-3টা বিল্ডিং ভেঙে গেল, ক্ষতি হলো, কিছু লোক মরল, এটা ক্ষয়ক্ষতি। কিন্তু জয়টা হবে তখন যখন নাকি আপনার সেনাবাহিনী যে দেশটাকে জয় করতে চান সেই দেশের মাটিতে আপনার সেনাবাহিনীর পা পড়বে। এটা হলো জয়ের ঘটনা। তো এখন এই জয়ের আশায় ট্রাম্প এরই মধ্যে প্রায় 3000 সৈন্য কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে, এবং এটা একটা হাস্যকর প্রচেষ্টা। এই জন্য যে এই 3000 সৈন্যকে মোকাবেলা করার জন্য ইরানে প্রায় 10 লাখ সৈন্য আছে। তো এগুলো যা হোক নানা ধরনের কর্মকাণ্ড চলছে, এবং ট্রাম্প যুদ্ধের প্রথম দিন থেকে বলছে আমরা যুদ্ধে জিতে গেছি, এই জিতলাম বলে এই আজকেই দেখবেন কালকেই দেখবেন, এরকম করতে করতে কিন্তু ওনার আজকাল আর গত 1 মাস ধরেই আসছে না। এখন দেখলাম আজকে আবার যে ইসরায়েলের যিনি নেতানিয়াহু আছেন উনি বলতেছেন যে যুদ্ধের অর্ধেক জয় হয়ে গেছে, অর্ধেকেরও বেশি জয় হয়েছে। তার মানে অর্ধেকের বেশি জয় হওয়ার অর্থ কী? তার মানে আরও 1 মাস চলবে। যে যুদ্ধ নাকি ট্রাম্প শুরুতে ভেবেছিলেন যে 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, সেটা এখন 3 মাসেও শেষ হয় কিনা দেখেন। তো এগুলো নিয়ে হিসাব নিকাশে চলছে। অলরেডি ট্রাম্পের লোকজন যারা আছে তারা তো প্রায় প্রতিদিনই ব্রিফিং করেন, এবং ব্রিফিং করতে যে তারা অনেক কিছুই বলছেন যে এটা খুব সহজ, আমরা প্রায় জিতে গেছি, ওদের অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। যেমন আপনার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফ, এই যে চিফ অফ স্টাফের যে চেয়ারম্যান আছেন ড্যান কিং, তিনি একটা বিবৃতি দিয়েছেন কালকে যে গত 30 দিনে ইরানের 11,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, এবং নৌবাহিনীর 150টি জাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে এখন ভাবেন, যদি একটা দেশের 11,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়ে থাকে, এবং যদি সেই হামলা সফল হয়ে থাকে, তাহলে তো ওই দেশটার কিছু অবশিষ্ট থাকার কথা না। তাহলে ওই দেশটা পাল্টা আঘাত কীভাবে করছে? এগুলো বাগাড়ম্বর আছে, কোনো সন্দেহ নাই। এই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী যিনি আছেন তিনি আবার বলতেছেন যে ইরান উনিও গতকালকে দেখলাম ব্রিফিং করেছেন, এবং সেই ব্রিফিং উনি বলতেছেন যে ইরান যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তিতে না আসে তাহলে যুক্তরাষ্ট্র সেখানে আরও জোরালো অভিযান চালাবে। তার মানে এগুলো হুমকির পর্যায়ে যেন আছে মনে হচ্ছে এইগুলি। এবং উনি আবার প্রেসিডেন্টের খুব প্রশংসা করছেন যে তার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সব কাজ করছেন যা এর আগে অন্য কোনো প্রেসিডেন্ট করার সাহস দেখাননি। এই হলো গিয়ে ঘটনা। এখন মানে আমরা যদি হিসেব করি যে আসলে এখান থেকে যুক্তরাষ্ট্রের লাভটা কী হলো, এই যুদ্ধের এই যে 1 মাস পরে যদি আমরা হিসাব নিকাশ করতে বসি যুক্তরাষ্ট্রের লাভটা কী হয়েছে,
এক হিসেবে দেখা গেছে তাদের প্রতিদিন প্রায় $2 বিলিয়ন এই যুদ্ধের কারণে $2 বিলিয়ন কিন্তু অস্ত্রশস্ত্রই তারা এখানে প্রয়োগ করেছে। এবং এরই মধ্যে আপনারা জানেন যে পেন্টাগন কিন্তু অলরেডি গভর্নমেন্টের কাছে আরও $200 বিলিয়ন চেয়েছে যে যুদ্ধের ব্যয়কে নির্বাহ করার জন্য। এবং এই যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে তার প্রতিক্রিয়া কিন্তু অভ্যন্তরীণভাবে যুক্তরাষ্ট্রে পড়েছে। 29 তারিখে বিশাল একটা সারা দেশে মানে বিশাল একটা ক্যাম্পেইন হয়েছে যে নো কিংস, একটা ক্যাম্প ওরা আগেও করেছিল একবার, এবার একটা আরও বিশাল। এবং তার ভিডিও কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা ট্রাম্পের সমালোচনা কীভাবে করছে। এবং এটা দেখার পর যারা যুক্তরাষ্ট্রে যারা রাজনীতি সচেতন ব্যক্তি আছেন, যারা রাজনীতি বিশ্লেষক আছেন, তারা এটাও বলছেন যে সামনে যে মধ্যবর্তী নির্বাচনটা আছে যুক্তরাষ্ট্রের, সেখানে এই সমস্ত ঘটনা প্রবাহ রিপাবলিকানদের জন্য বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এবং আগামী যে কংগ্রেস হবে সেই কংগ্রেসে হয়তো রিপাবলিকানদের এখনও তো তাদের প্রাধান্য আছে, এটা হয়তো অনেক কমে যেতে পারে। এগুলো বলছে লোকে, কী হবে বলা বড় কঠিন। তবে ওখানকার জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানুষের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা, বিরক্তি চলে এসেছে ট্রাম্পের উপর। আমরা যদি সব মিলিয়ে ভাবি যে 1 মাস পরে আসলে কি হলো, প্রথমে ভেবেছিল যুক্তরাষ্ট্র তারা ইরানকে দখল করে নেবে, এখন দেখা যাচ্ছে তারা বোধহয় লক্ষ্য চেঞ্জ করেছে, এখন তারা হরমুজ প্রণালী দখল করতে চায়। ইরান নিয়ে আর তারা মাথায় ঘামাচ্ছে না। এই হরমুজ প্রণালী নিজেদের দখলে আনতে না পারার কারণে ট্রাম্প কতটা বিরক্ত হয়েছেন তার একটা নমুনা দেখা গেল যে ওনার যে ট্রুথ সোশ্যাল আছে নিজের মালিকানাধীন, উনি আবার অন্যগুলি ব্যবহার করেন না, সেখানে কিন্তু উনি এই ইউরোপিয়ান দেশগুলোর উপর, ন্যাটোর উপর খুব ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে তাদের উপর খুব ক্ষেপে গেছে। ক্ষেপে যে তিনি লিখেছেন যে আমরা আর তাদের কাউকে সাহায্য করব না, এখন আপনাদের যদি ওখান থেকে তেল আনতে হয় তাহলে আপনাদের নিজেদের আনতে হবে। মানে উনি বেসিক্যালি যুক্তরাজ্য, তারপরে আপনার এই ফ্রান্স, এই সমস্ত দেশের উপর ওনার খুব ঝেড়েছেন আর কি। এবং উনি লিখেছেন নিজেদের লড়াই নিজেদেরই শিখতে হবে, যুক্তরাষ্ট্র আর সাহায্য করতে সেখানে থাকবে না, যেমন তোমরা আমাদের জন্য ছিলে না। মানে যুক্তরাষ্ট্র কিন্তু হরমুজ প্রণালীকে দখলে নেওয়ার জন্য এই ইউরোপিয়ান কান্ট্রিগুলির কাছে হেল্প চেয়েছিল, এবং ইউরোপিয়ান এই কান্ট্রিগুলি বলেছিল এটা আমাদের যুদ্ধ না, এটা আপনার কাজ আপনি করেন। মোটামুটি খেপা। এবং সেখানে উনি আবার নিচের দিকে উনি যে পোস্ট যেটা দিয়েছেন তো নিচের দিকে উনি লিখেছেন এই যে নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন, মানে যুক্তরাষ্ট্র তাদেরকে হেল্প করবে না। যাই হোক, এরকম হুমকি টুমকি দেওয়াতে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কতটুকু ব্যথিত হয়েছে অথবা আতঙ্কিত হয়েছে এটা বলা বড় কঠিন, কারণ তারা এটা নিয়ে কোনো পাত্তাই দেয়নি। বরঞ্চ আমেরিকা থেকে ইসরায়েলের দিকে একটা সামরিক সরঞ্জাম বোঝাই একটা বিমান, একাধিক বিমান যুক্তরাষ্ট্রে পাঠাতে চেয়েছিল। সেই বিমানগুলো ফ্রান্সের আকাশের উপর দিয়ে যাবে এটা ফ্রান্স অনুমোদন করেনি। ফ্রান্স বলেছে যে অস্ত্রবাহী এই বিমানগুলো, এই প্লেনগুলো আমাদের আকাশের উপর দিয়ে যেতে পারবে না। এটাও কিন্তু ট্রাম্পের জন্য একটা মানে বড় ধরনের আঘাত, এবং ট্রাম্প অপমানিত বোধ করছেন। এবং ট্রাম্প বলেছেন যে এটা ফ্রান্স খুবই তাদের প্রতি অসহায়ক আচরণ করেছে। এবং তারপরে উনি পোস্টটা এমনভাবে শেষ লিখেছেন যে যুক্তরাষ্ট্র এটা মনে রাখবে। মানে মোটামুটি এলোমেলো আচরণ কিন্তু ট্রাম্প শুরু করেছে। এবং ট্রাম্প কিন্তু যাদের কাছ থেকে আগে বিনা বাক্যবে সমর্থন পেতেন তারাও কিন্তু ট্রাম্পকে এখন আর সমর্থন করছে না। এখন আমরা যদি 1 মাস পরে যে একটা হিসেব কষি যে কী ছিল আগের অবস্থা এবং কি হলো আগে, আপনারা জানেন এই যে হরমুজ প্রণালীকে নিয়ে এখন এত কথা বলা হচ্ছে, এই হরমুজ প্রণালী কিন্তু এই যুদ্ধ শুরুর আগে উন্মুক্ত ছিল, সবার জন্য উন্মুক্ত ছিল, এটাকে কেউ নিয়ন্ত্রণ করতো না। এখন কি হচ্ছে, এখন এটাকে ইরান নিয়ন্ত্রণ করতেছে। বলা হচ্ছে ইরান নাকি এখান থেকে এখন টোল তুলবে, এবং যদি প্রতি ব্যারেলে যদি $1 করে টোল তারা নেওয়া শুরু করে তাহলে তো ইরানের এই যুদ্ধের খরচ উঠে যাবে এখনই, খুব একটা ক্ষতি ইরানের কিন্তু হবে না। তার মানে যে জিনিসটা আগে ওপেন ছিল সেই জিনিসটা এখন কিন্তু কন্ট্রোল বাই ইরান হচ্ছে, ইরান এটাকে এখন কন্ট্রোল করা শুরু করেছে। এই হলো যুক্তরাষ্ট্রের লাভ। আগে যুদ্ধের আগে ইরানের তেল যাতে পৃথিবীর অন্য কেউ কিনতে না পারে সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের এক ধরনের নিষেধাজ্ঞা ছিল যে কেউ ইরানের তেল কিনতে পারবে না, কিনলে তোমার উপরে আমি
খেপে যাবো, অমুক হবো, তমুক হবো। কিন্তু সেই নিষেধাজ্ঞা কিন্তু এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র কিন্তু তুলে নিয়েছে। তাহলে যুক্তরাষ্ট্রের লাভটা কী হলো? আবার ধরেন ইরান আগে কি বলতো যে আমরা পারমাণবিক অস্ত্র বানাচ্ছি না, ওনাদের কাছে পারমাণবিক সরঞ্জাম ছিল কিন্তু ওটাদের অস্ত্র তারা বানাচ্ছিলেন না। এবং এটা নিয়ে আন্তর্জাতিক যা নাকি পারমাণবিক সংস্থা আছে তারা এসে চেক করে গেছে, ভিজিট করে গেছে, এবং তারাও বলেছে তাদের কাছে ইউরেনিয়াম আছে, বাট তারা সেটা অস্ত্র বানাচ্ছে না। ইরান বলছিল আমরা কখনোই বানাবো না বলেছিল। যুদ্ধের পর কি হলো? যুদ্ধের পর ইরান ঘোষণা করলো আমরা এখন পারমাণবিক অস্ত্র বানাবো। তার মানে আগে যেখানে ছিল সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টা কিন্তু আরও খারাপের দিকে গেল। আপনারা জানেন যে এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, কাতার, বাহরাইন, অথবা আপনার এই আরও যে গালফ যে কান্ট্রিগুলো, ইউএই, এগুলোতে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক স্থাপনা ছিল, বেজ ছিল। হ্যাঁ, এখানে রাডার সম্বলিত অনেক বেজ ছিল, অনেক বড় বড় অস্ত্র ছিল। এগুলো ছিল যুক্তরাষ্ট্রের একটা সম্পদ। সম্পদ এই অর্থে যে এগুলো দিয়ে কিন্তু তারা পুরো এলাকাটাকে মনিটরিং করতে পারতো, পুরো এলাকাটাকে উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতো। এগুলো যুক্তরাষ্ট্রের সম্পদগুলো, সেই যে সম্পদগুলো, সেগুলো এখন যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরান কিন্তু বেছে বেছে এগুলোর উপরে অ্যাটাক করছে। এখন যুক্তরাষ্ট্রের জন্য এটা হলো একটা মাথা ব্যথা। আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যে ঝামেলাগুলো হতো, যে ট্রাম্প ক্ষমতায় আসার পর তাদের যে মূল্যস্ফীতিটা ছিল সেটা কিন্তু নিম্নগামী ছিল। এখন সেই মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে, মানে ঊর্ধ্বগামী হচ্ছে। তো ট্রাম্প পেলেনটা কি? সবচেয়ে বড় কথা, ট্রাম্পের সরাসরি যেটা অর্জন আমি বলবো সেটা হলো সারা দুনিয়ায় এই নির্বাচনের আগেও কিন্তু, প্রথমবার নির্বাচনের পরে এইবার দ্বিতীয়বার নির্বাচনের আগে তার একটা ইমেজ ছিল যে উনি যুদ্ধ থামান, যুদ্ধ করেন না। উনি নিজেও বলতেন উনি নোবেল শান্তি পুরস্কারও চেয়েছিলেন এই জন্য, যে উনি শান্তির জন্য অনেক কাজ করছেন, যুদ্ধ উনি থামান। কিন্তু তার সেই মানে আপনার যুদ্ধ বিরোধী যে ইমেজটা ছিল সেটা একেবারেই ধ্বংস হয়ে গেছে। এখন উনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসাবে অলরেডি খ্যাতি পেয়ে গেছেন। তার পাগলামি বেড়ে গেছে, তাকে নিয়ে প্রতিনিয়ত মিমস হচ্ছে, ট্রল হচ্ছে, এগুলো আমরা দেখছি। এবং কেউ কেউ দেখলাম তাকে হিটলারের সঙ্গে তুলনা করছে। এখন সবশেষ প্রশ্ন হলো যে এরকম লেজে গোবরে অবস্থায় যুক্তরাষ্ট্রকে তাহলে যাদের জয়টাকে নিশ্চিত করার জন্য, অনেকে বলছেন এই ধরনের কথা বলছেন, এই জয়টাকে নিশ্চিত করার জন্য ট্রাম্প হয়তো বা ইরানে তার পারমাণবিক বোমাও কিন্তু ফেলতে পারে। এ ধরনের আশঙ্কা আদৌ আছে কি না যুক্তিগ্রাহ্যভাবে চিন্তা করলে থাকার কথা না। এই কারণে যদি ইরানে পারমাণবিক বোমা ফেলেন উনি, তাহলে তার প্রতিক্রিয়া কিন্তু এই সৌদি আরব অথবা ওমান এই সমস্ত দেশের উপরে কিন্তু পড়বে, এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অনেক দেশের উপরে কিন্তু পড়বে। কারণ পারমাণবিক তেজস্ক্রিয়া যেটা আছে সেটা কিন্তু খালি এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, এটা কিন্তু ছড়িয়ে পড়ে। তো এই সমস্ত মিত্র দেশগুলো তারা সেটাকে মেনে নেবে কি না, এটা নিয়েও কিন্তু একটা ঝামেলা আছে। কিন্তু সেটা যে তারা করবে এই ধরনের সম্ভাবনা একটু কম। কিন্তু অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্র এমনও হতে পারে ইসরায়েলের মাধ্যমে এটা ফেলতে পারেন। এখন কি হবে এটা বলা বড় কঠিন। তবে যা কিছুই হোক না কেন, যুক্তরাষ্ট্র বলেন, ইরান বলেন, ইসরায়েল বলেন, এমনকি সারা দুনিয়া বলেন, এটা সবার জন্যই হবে খুবই নেতিবাচক এবং খুবই ভয়াবহ। তারপরেও কী হবে আমাদের দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।